how are you? Hope you are all in the peak of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা স্টার্ট করতে চলেছি ক্লাস 11 এর ভাইটাল একটা চ্যাপ্টার, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম শব্দটা আমরা পরিচিত আছি। ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি? ব্যালেন্স বুঝি, তাই না? ইকুইলিব্রিয়াম বলতে বললে ব্যালেন্সড। এবার এই ইকুইলিব্রিয়াম ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম হতে পারে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হতে পারে। ঠিক আছে, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম মানে সলিড লিকুইডের মধ্যে ইকুইলিব্রিয়াম হতে পারে, সলিড ভেপারের মধ্যে, লিকুইড ভেপারের মধ্যে, সলভেশনের মধ্যে, এদের মধ্যে ইকুইলিব্রিয়াম হতে পারে, তাই না? একটা তোমার গ্যাসটাকে আমরা একটা লিকুইডের মধ্যে ডিসলভ করে রাখছি, তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হতে পারে। এইভাবে ইকুইলিব্রিয়ামে কাদের কাদের মধ্যে ইকুইলিব্রিয়াম করছি সেটার উপর ডিপেন্ড করে আমরা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম করতে পারি। আর কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রেও ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয় যখন রিঅ্যাকট্যান্টগুলো রিঅ্যাকশন করার পর প্রোডাক্ট ফর্মেশন করে, তো রিঅ্যাকট্যান্টের পরিমাণ কন্টিনিউয়াসলি কমতে থাকে। এখানে অ্যামাউন্ট অ্যাজ দ্য সেন্স অফ কনসেন্ট্রেশন, তো রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কন্টিনিউয়াসলি কমতে থাকে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। অ্যাট এ মুভমেন্ট কি হয়, দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট এন্ড দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কোনো একটা সময় সেম হয়ে যায়, বা দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট অর রিঅ্যাকট্যান্টের যে ভ্যালুটা সেটা রিমেন কনস্ট্যান্ট থেকে যায়। অ্যাট দ্যাট টাইম উই ক্যান সে দ্যাট দ্য প্রসেস অন ইকুইলিব্রিয়াম। ওকে, on other hand, we can classify equilibrium into two groups or into two parts. That one is a static equilibrium and another is dynamic equilibrium. So equilibrium is an interesting chapter, interesting topic, an important topic. So let's go and let's discuss about this beautiful topic. So firstly, we can classify equilibrium. We can classify equilibrium. We can classify equilibrium into two groups or two parts. Okay, first part is that static equilibrium. First part is that static equilibrium, and the second is dynamic equilibrium. Dynamic equilibrium. Okay. So what do you think about the static equilibrium and dynamic equilibrium? So dynamic equilibrium মানে হচ্ছে you can think about dynamic equilibrium, that dynamic equilibrium বলতে আমরা বুঝি যে প্রসেসে আমরা কিভাবে ডাইনামিক হবে, বাট that will on equilibrium. সাপোজ এখানে আমার 6টা স্টুডেন্ট আছে, রাইট? 6টা স্টুডেন্ট আছে in classroom. এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, এই গেট দিয়ে আমি একটা করে স্টুডেন্ট বার করে দিচ্ছি, এই গেটে একটা করে স্টুডেন্ট ইনপুট করছি ক্লাসরুমের ভেতর। So on that sense, number of students will remain constant, that is 6. Okay, 1 2 3 4 5 6 5 6. তো আপনি কি কিন্তু স্টুডেন্ট চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? এখান থেকে একটা নতুন স্টুডেন্ট আসছে, এখান থেকে একটা পুরনো স্টুডেন্ট বেরিয়ে চলে যাচ্ছে। দ্যাট মিন্স দিস প্রসেস উইল ডাইনামিক। ওকে, so equilibrium can be classified into two groups. One is static equilibrium and another is dynamic equilibrium. That's it. Now equilibrium can be seen on various cases, just like solid liquid equilibrium. এই কেসের ক্ষেত্রে আমরা দেখতে পারি কি ইকুইলিব্রিয়াম দেখতে পারি কার মধ্যে? সলিড এবং লিকুইডের মধ্যে, রাইট? Then liquid vapor equilibrium. We can see equilibrium in between liquid and vapor. Then solid vapor equilibrium, right? Solid vapor equilibrium. এবার এছাড়াও ইকুইলিব্রিয়াম কার মধ্যে দেখা যায়, কোন একটা লিকুইড আছে, সেই লিকুইডের মধ্যে আমি একটা কোনো সলিডকে ডিসলভ করছি। মানে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইকুইলিব্রিয়াম কি করছি, কোন লিকুইডের মধ্যে সলিডকে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ইকুইলিব্রিয়াম দেখতে পারি। অথবা আমরা কি করছি, কোন একটা লিকুইডের মধ্যে কোন গ্যাসকে ডিসলভ করছি, কোন গ্যাসকে রাখছি, সেই ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম দেখতে পাই। ওকে, সো ইকুইলিব্রিয়াম স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম, দুই ধরনের ইকুইলিব্রিয়াম হয়। ইজ ইট ক্লিয়ার অর নট? Static equilibrium, dynamic equilibrium. Dynamic equilibrium মানে dynamic equilibrium in the sense of this, that means the number of students again remain constant, but new phase are coming. Okay,
and one fades are white, but the number of students are same. In that sense, that is dynamic equilibrium. মানে মুভমেন্ট হচ্ছে, তাদের মধ্যে মোমেন্টাম আছে, বাট একটা কোন একটা জায়গায় এটা কনস্ট্যান্ট। দ্যাট মিন্স সেটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম তাদের মধ্যে হতে পারে, ইকুইলিব্রিয়াম বিভিন্ন ফেজের মধ্যে দেখা যায়, যেমন সলিড লিকুইড ফেজের মধ্যে দেখা যায়, লিকুইড ভেপার ফেজের মধ্যে দেখা যায়, সলিড ভেপার ফেজের মধ্যে দেখা যায়। আবার লিকুইডের মধ্যে কোনো সলিড যখন ডিসলভ করে রাখা হয় তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম দেখতে পাই। লিকুইডের মধ্যে গ্যাস যখন ডিসলভ করে রাখা হয় সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম দেখতে পাই। ইজ ইট ক্লিয়ার? আবার চোখ দিয়ে নাও। এক্ষেত্রে বলা আছে লিকুইডের ক্ষেত্রে গ্যাস যখন ডিসলভ হয় হাই প্রেসারের মধ্যে ডিসলভ করে থাকে, অ্যাজ লাইক কোল্ড ড্রিঙ্কস এর যে বোতলস গুলো হয়, সেই কোল্ড ড্রিঙ্কস এর বোতলের মধ্যে কি করা হয়, বোতলস এর মধ্যে ওই কার্বন ডাই অক্সাইড গুলো খুব মানে প্রেসারের মধ্যে রাখা হয়, একটুখানি চিপি করলে ওটা বেরিয়ে চলে আসতে যায়। তো দেয়ারফর কি হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, বা একটুখানি ঝাঁকিয়ে দিলে দেখা যায় অনেক বাবলস ক্রিয়েট হচ্ছে, তাই না? ওকে কন্ট্রোল করা, মানে একটু যদি মুখটা খোলা হয় কন্ট্রোল করা যায় না। তার কারণ হচ্ছে মানে হেভি প্রেসারের মধ্যে ওই গ্যাসটাকে লিকুইডের মধ্যে ডিসলভ করে রাখা হয়। এ সম্পর্কে সায়েন্টিস্ট হেনরি একটা কথা বলেছিলেন, দ্যাট ইজ প্রেসারের সাথে ওই যে সলিবিলিটি আছে সেই সলিবিলিটিটা বাড়তে থাকে প্রেসারের সাথে। মানে প্রেসার বাড়াচ্ছি, সলিবিলিটি বাড়ছে, হাই প্রেসারের মধ্যে অনেক বেশি সলিবল করে রেখে দিচ্ছি। যেমন মাউন্টেন রাইডাররা আছে, মাউন্টেন রাইডাররা যখন উপরের দিকে যায় তখন কি হয়, অনেক বেশি পরিমাণে গ্যাস ব্লাড সেলের মধ্যে ডিসলভ হতে থাকে। এর ফলে কি হয়, অনেক বেশি পরিমাণে অক্সিজেন লাগে, কারণ অক্সিজেনের ডিসলভের যে অ্যামাউন্ট, সেই ডিসলভের অ্যামাউন্ট অনেকটা বেড়ে যাচ্ছে, তার জন্য অনেক বেশি ডিসলভ হয়। একটা সময় পর কি হয়, যে ব্লাড সেলগুলো রয়েছে অনেক বেশি অক্সিজেনকে টানতে থাকে, ফলে মানে অক্সিজেন বেশি পরিমাণে দরকার হয়ে পড়ে, তার জন্য মাউন্টেন রাইডাররা অক্সিজেন সিলিন্ডারকে ক্যারি করে। হ্যাঁ, সেই সেম লজিক যে প্রেসার বাড়ালে আমার সলিবিলিটি বাড়ছে, এবং এই প্রেসার আর সলিবিলিটির মাঝেও, মানে লিকুইড গ্যাসের এই মিক্সচারের মাঝেও আমার একটা ইকুইলিব্রিয়াম ফেজ দেখা যেতে পারে। সো ইকুইলিব্রিয়ামকে আমরা ফার্দার ক্লাসিফাই করতে পারি দুটো ভাবে, একটা হচ্ছে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটাকে বলতে পারি আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা মনে রাখতে হবে যে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দেখতে হবে রিঅ্যাকশন যদি আমরা ধরি, রিঅ্যাকশনকে যদি ক্লাসিফাই করি, তাহলে রিঅ্যাকশন হতে পারে দুই রকম। একটা হচ্ছে ওয়ান ডাইরেকশনাল, যেটা ফরওয়ার্ড রিঅ্যাকশনই দেখা কেবলমাত্র, আর একটা হয় টু ডাইমেনশনাল, যেটার মধ্যে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন কত রকমের হতে পারে? দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, সামনে সবসময় একদিকেই যাবে, পিছন দিকে সরে আসবে না। দ্য টাইপ অফ রিঅ্যাকশন ইজ কল্ড দ্য ফরওয়ার্ডেড রিঅ্যাকশন, তাই না? ফরওয়ার্ডেড রিঅ্যাকশন কি হয়, ফরওয়ার্ডেড রিঅ্যাকশন সবসময় এগিয়ে যায়। আর ব্যাকওয়ার্ডেড রিঅ্যাকশন কি হয়, এগিয়ে যেতে পারে, অ্যাট এনি কন্ডিশন কি হতে পারে, পিছিয়ে আসতে পারে। তাহলে যেগুলোতে দুই ধরনের রিঅ্যাকশন দেখা যায়, ব্যাকওয়ার্ডও হতে পারে, ফরওয়ার্ডও হতে পারে, অন দ্যাট কেস ইকুইলিব্রিয়াম ক্যান বি সিন। ওকে, সো মানে যেগুলো ওয়ান ডাইমেনশনাল রিঅ্যাকশন হয়, যেগুলো অনলি ফরওয়ার্ডেড রিঅ্যাকশন হবে, সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম হয় না। কিন্তু মানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যাদের মধ্যে দেখা যায়, তাদের ক্ষেত্রে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দেখা যেতে পারে। তো ইকুইলিব্রিয়ামকে স্ট্যাটিস্টিক ইকুইলিব্রিয়াম আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম ছাড়াও দুইভাবে ভাগ করতে পারি, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এখানে ওয়ান মিনিট, এই ইকুইলিব্রিয়াম তাদের মধ্যে ক্রিয়েট হবে, এই ইকুইলিব্রিয়াম তাদের মধ্যে ক্রিয়েট হতে পারে। তো দেখো যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হতে পারে, একটা ফরওয়ার্ডেড রিঅ্যাকশন আছে, একটা ব্যাকওয়ার্ডেড রিঅ্যাকশন আছে, সরি, একটা রিঅ্যাকশন হচ্ছে রিঅ্যাকট্যান্টের, এটা যদি রিঅ্যাকট্যান্টকে বোঝায় আর এটা যদি প্রোডাক্টকে বোঝায়, রিঅ্যাকট্যান্টের পরিমাণ কমছে, প্রোডাক্টের পরিমাণ বাড়ছে, একটা পয়েন্টে গিয়ে এই দুটোর মিট করবে, রাইট? এবং তারপর কি হবে, এদের কনসেন্ট্রেশনটা সেম থেকে যাবে, এদের কনসেন্ট্রেশনের চেঞ্জ হবে না। যদি কনসেন্ট্রেশনের চেঞ্জ না হয়, বা একটা পয়েন্টের পর ধরো এই পয়েন্টের পর কনসেন্ট্রেশনের চেঞ্জ হলো না, এখান থেকে কনস্ট্যান্ট থেকে গেল, বা এই পয়েন্ট থেকে কনস্ট্যান্ট থেকে গেল, চেঞ্জ হলো না, তাহলে এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টে এই দুটো চেঞ্জ হলো না, কনসেন্ট্রেশন আর চেঞ্জ হলো না,
বলতে পারবো সে তারপর সেটা ইকুইলিব্রিয়ামে আছে। এই পয়েন্টটা এরকমও হতে পারতো, এরকমও হতে পারতো, এটা এদিকে মিলে গেল, এটা এদিকে মিলে গেল, তো এটার পর আর চেঞ্জ হলো না। সেক্ষেত্রেও বলতে পারতাম যে রিঅ্যাকশনটা কি আছে, ইকুইলিব্রিয়ামে আছে। সো এখানে আরেকটু কনসেপ্ট নিয়ে নেবো, রেট অফ রিঅ্যাকশন। যদিও রেট অফ রিঅ্যাকশন সম্পর্কে আমাদের ক্লাস 12 এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে শিখবো, ঠিক আছে? তাও রেট অফ রিঅ্যাকশন সম্পর্কে একটুখানি আইডিয়া নিই। যেমন ধরো এটা কেমিক্যাল একটা রিঅ্যাকশন হচ্ছে, এই কেমিক্যাল রিঅ্যাকশনে এই রেটটা কম, এটা রিঅ্যাকট্যান্টের পরিমাণটা কমছে, প্রোডাক্টের পরিমাণটা বাড়ছে। তো রিঅ্যাকট্যান্টের পরিমাণ যখন এটা কমলো তখন এটার পরিমাণ আছে R1, রিঅ্যাকট্যান্ট আর একটু কমতে কমতে এতটা এলো, তাহলে এই পরিমাণটা হচ্ছে R2। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা ডেল আর বলতে পারি। ডেল আর কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে R2 R1 কে। যখন এই R2 টা তৈরি হলো তখন এই প্রোডাক্ট এইটা ছিল যেটা P1 ধরে নিলাম, যখন R2 হলো তখন এইটা P2 ধরে নিলাম। তার মানে এই ডিফারেন্সটা কি বোঝাচ্ছে? এই ডিফারেন্সটা বোঝাচ্ছে ডেল P। এটা ধরলাম টাইম কে রিপ্রেজেন্ট করছে এটা, তাহলে এটা T1 ধরলাম, এই পয়েন্টটা T2 ধরলাম, তাহলে ডিফারেন্স হচ্ছে ডেল T। তাহলে কোন একটা রিঅ্যাকশনের যে রেট কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, তাহলে রেট কে রিপ্রেজেন্ট করে কি করে? রেট কে রিপ্রেজেন্ট করে রিঅ্যাকট্যান্টের পরিমাণ কমছে বলে মাইনাস সাইন, মাইনাস ডেল আর বাই ডেল। ওকে, আর যদি প্রোডাক্ট দিয়ে লিখি তাহলে ডেল পি বাই ডেল টি। মানে এই পরিমাণ যে এই পরিমাণ যে রিঅ্যাকট্যান্টটা কমেছে, এই রিঅ্যাকট্যান্টটা কমতে কতটা সময় লেগেছে? না এতটা, এই যে ডিফারেন্সটা হচ্ছে এই সময়টা লেগেছে। বা বলতে পারি আমার এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এই প্রোডাক্টটা তৈরি হতে কত সময় লেগেছে? এই পরিমাণ সময় লেগেছে। তার মানে এইটা ডিভাইড বাই এইটা মানে হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন, বা এইটা ডিভাইড বাই এটা কমতে কতটা সময় লেগেছে সেটা আমার রেট অফ দ্য রিঅ্যাকশনের আওতায় পড়ে। তো আমাদেরকে এখানে যেটা দেখতে হবে মাস অ্যাকশন ল, রেট বার করার জন্য একটা দেখতে হয়, সেটা বলা হয় মাস অ্যাকশন ল। মাস অ্যাকশন ল, মাস অ্যাকশন লতে কি বলছে? মাস অ্যাকশন লতে বলছে যে একটা যে কোনো রিঅ্যাকশন, ধরো এ রিঅ্যাকশন করেছে বি এর সাথে, এ বি হচ্ছে রিঅ্যাকশন করে বি প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন রাইজেস হবে কার সাথে? কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টস এর প্রোডাক্ট। তাহলে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টস মানে কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি, তার প্রোডাক্ট। এক্ষেত্রে r is equal to একটা কনস্ট্যান্ট, দেন a দেন b we can write। এই k টাকে বলা হয়, এই k টাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। এটাকে কি বলা হয়? রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। তাহলে from mass action law, we can write the rate constant of this reaction. Okay, এই রেট কনস্ট্যান্টকে, এই রেট কনস্ট্যান্ট যেটা কে পেলাম, এই রেট কনস্ট্যান্টকে আমরা ক্লাসিফাই করতে পারি রেট কনস্ট্যান্ট অফ Kc, Kp and the Kx, Kc, Kp and Kx। ঠিক আছে, Kc, Kp and Kx। Kc কি করে লিখবো? যেমন ধরো আমার কাছে a প্লাস a, b রিঅ্যাকশন করে তৈরি করেছে d অফ d and e অফ e। আমি এখানে কি লিখছি? আমি এখানে Kc রিপ্রেজেন্ট করতে চাইছি। তার আগে তাহলে Kc কে রিপ্রেজেন্ট করে কি করে? Kc রিপ্রেজেন্ট করে প্রোডাক্টটাকে লিখলাম কনসেন্ট্রেশন অফ d তার পাওয়ার d, আর এখানে লিখলাম কনসেন্ট্রেশন অফ e তার পাওয়ার e, আর এখানে লিখছি কনসেন্ট্রেশন অফ a তার পাওয়ার a, এখানে লিখছি কনসেন্ট্রেশন অফ b তার পাওয়ার b। এটাকে লিখলাম Kc। Kp কেমন করে লিখবো? ফর গ্যাসের ক্ষেত্রে p এই d টাকে আমরা লিখবো নিচে, এখানে d, এখানে লিখবো d, আর এখানে লিখবো p অফ e, দেন e, আর এখানে লিখবো p অফ a
তার পাওয়ার a, এখানে লিখব p অফ b তার পাওয়ার b। kx কে কি রকম করে রিপ্রেজেন্ট করব, x d অফ d, x e অফ e, then x a of a dot x b of b। এটা হচ্ছে আমার kc kp আর kx কে রিপ্রেজেন্ট করার ফর্মুলা বা রিপ্রেজেন্টের প্রসেস। ওকে, এটা কোথা থেকে পেলাম না, যে কোনো একটা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট কি হয়, রেট কনস্ট্যান্ট মানে রেট অফ দ্য রিঅ্যাকশন, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ a তার পাওয়ার এন্ড কনসেন্ট্রেশন অফ b তার পাওয়ার। এরপর একটা রেট কনস্ট্যান্ট আসবে, রেট কনস্ট্যান্ট দ্যাট ইজ ডিনোটেড বাই k দ্যাট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ a তার পাওয়ার a, কনসেন্ট্রেশন অফ b তার পাওয়ার b। এই k টাকে এই ইকুইলিব্রিয়ামে তিন ভাবে লেখা যায়, রেট কনস্ট্যান্ট অফ kc, রেট কনস্ট্যান্ট কে kp এন্ড রেট কনস্ট্যান্ট কে kx। তো kc কে রিপ্রেজেন্ট করে এইভাবে, প্রোডাক্ট ডিভাইড বাই রিঅ্যাকট্যান্ট করে, kp কে এরকম করে, kx কে এরকম করে। ঠিক আছে, এবার আমাদেরকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে kc kp এর মধ্যে রিলেশন, kp kx এর মধ্যে রিলেশন, এরকম করে এদের নিজেদের মধ্যে রিলেশনটা দেখতে হবে। ওকে, তো কেপি কেসি মধ্যে সম্পর্ক দেখে নি। ঠিক আছে, রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি। ঠিক আছে, দেখো তবে কি ধরছি, একটা রিঅ্যাকশন ধরছি, কি রিঅ্যাকশন ধরছি, ধরো a মোল অফ a আছে, রিঅ্যাকশন করেছে কি সাথে, b মোল অফ b এর সাথে। ঠিক আছে, এবং এটা তৈরি হয়েছে কি, ধরে নিলাম d মোল অফ d এবং e মোল অফ e, প্রোডাক্ট, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, তাই তো। তার মানে এখানে আমরা kc লিখতে পারবো, আমি একটু আগে দেখালাম kc রিপ্রেজেন্ট করে কেমন করে, কনসেন্ট্রেশন অফ d তার পাওয়ার d, তাই তো। দেন কনসেন্ট্রেশন অফ e তার পাওয়ার e, মানে প্রোডাক্ট হলো d তার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের পাওয়ারে ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ a তার পাওয়ারে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, কনসেন্ট্রেশন অফ b তার পাওয়ার b। ঠিক আছে, কেসিতে। আচ্ছা, আর কেপি কে রিপ্রেজেন্ট করব কি করে, কেপি কে তাহলে আমরা লিখতে পারি p concentration of d to the power d, p concentration of concentration of pressure of e to the power e divided by pressure of a to the power a dot pressure of b to the power d লিখতে পারি। আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা কি শিখেছি, pv nRT, তাই তো। তার মানে p কি করতে পারি, n/v/RT, n/v কে কি লাগে, কনসেন্ট্রেশন, মানে লিখতে পারি cRT। তাহলে c মানে কনসেন্ট্রেশন কে বোঝাচ্ছে, তাহলে ফর pa কনসেন্ট্রেশন হয় a/RT, pb এর ক্ষেত্রে হয় কনসেন্ট্রেশন b/RT, pc এর ক্ষেত্রে, pc তো নেই, কি আছে pd, pd এর ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ d/RT, আর কি আছে pe, তাই না, pe এর জন্য কি হবে, কনসেন্ট্রেশন অফ e/RT। ঠিক আছে, লিখতে পারি এটা। তাহলে আমি কি করছি, এই ভ্যালু গুলো ওখানে বসিয়ে দিচ্ছি, এখানে বসাচ্ছি, কি হবে p d অফ d, তার মানে আমি p d মানে কত, d/RT, তাহলে এখানে লিখতে পারি d/RT তার পাওয়ার d, দেন e আছে, তার মানে e/RT তার পাওয়ার e ডিভাইড বাই a আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ a/RT তার পাওয়ার a
কনসেন্ট্রেশন অফ বি আর টি তারপর বি। তার মানে আমি এটাকে কি লিখতে পারি কেটে দিলে ডি অফ ডি, এটাকে কি লিখতে পারি ই অফ ই মানে পাওয়ার এ ই ডিভাইড বাই এ অফ এ মানে a টু দি পাওয়ার a অফ মিন্স a টু দি পাওয়ার a কে রিপ্রেজেন্ট করছি b টু দি পাওয়ার b। rt টাকে কমন নিয়ে বার করে দিলাম তাহলে rt, এবার উপরে d প্লাস e মাইনাস নিচে a প্লাস b। এই গোটাটাকে আমরা লিখতে পারি ডেল n। আর এইটুকুটাকে কি করতে পারি তাহলে আমি এখানে লিখতে পারি এটা তো kp ছিল kp, আর এইটা মানে কি ছিল এটা মানে ছিল kc, তাহলে kp ইজ ইকুয়াল টু kc rt। এটা হচ্ছে যদি ডেল n ধরে নিই তাহলে ডেল n, তাহলে এটাই হলো আমার kp kc এর মধ্যে রিলেশন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই ডেল n এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে kp এর ভ্যালুটাও kc এর থেকে বেশি হবে, ডেল n এর ভ্যালুটা যদি লেস দেন 0 হয় kp এর ভ্যালু kc এর থেকে ছোট হবে, আর ডেল n এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয় তাহলে kp এর ভ্যালু kc এর সাথে সমান হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? একটা রিঅ্যাকশন লিখি, ধরো 4NH, ধরো 4NH3 নিলাম, 4NH থেকে রিঅ্যাকশন করলাম 5O2 গ্যাস, এগুলো সব গ্যাস আছে, ঠিক আছে 5O2 রিঅ্যাকশন করার পর তৈরি করলো 4NO যেটা গ্যাস, আর তারপর তৈরি হলো 6H2O এটাও গ্যাস। এবার আমি বার করছি কি ডেল n এর ভ্যালু, ডেল n এর ভ্যালু বলেছিলাম কি প্রোডাক্টের স্টয়কিওমেট্রিক মানে এটা স্টয়কিওমেট্রিক 4 এটা 6, তাহলে 4 6 কত হলো 10 এদিকে, আর এইদিকে স্টয়কিওমেট্রিক কত এটা 5 এটা 4 মানে 9, তাহলে 10 থেকে 9 মাইনাস করলে কত হয় 1, এই দিকটা বড় ভ্যালু এর হচ্ছে 1 মানে গ্রেটার দেন 0, ডেল n এর ভ্যালু গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হলে kp kc, তাহলে এখানে kp এর ভ্যালু কি হবে kc থেকে বেশি হবে। বোঝা গেল? এরকম করে কি করতে পারি আমরা kp এর সাথে kc, এখানে কি করলাম kp এর সাথে kc রিলেশন ক্যালকুলেশন করতে পারলাম। ঠিক আছে, দেখো আমরা কি করেছি a a b b রিঅ্যাকশন নিয়েছি, সেখান থেকে d মোল অফ d আর e মোল অফ e তৈরি হচ্ছে, ওখান থেকে kc কে রিপ্রেজেন্ট করে লিখলাম kp কে রিপ্রেজেন্ট করে লিখলাম। দেখে কেমন করে এইটার কনসেন্ট্রেশন d তার পাওয়ারটা এখানে, এটার লেখা এখানে, এর পাওয়ারটা এখানে, একই ভাবে এটা, আর এটা লেখে p দিয়ে ডিনোট করে p d তার পাওয়ার এটা, pe প্রেসার অফ e তার পাওয়ার এটা লেখা। এবার আমরা pv সমান nRT পেয়েছি, v টাকে নিচে নিয়ে এসেছি n/v রিপ্রেজেন্ট করে কাকে c কে, c মানে কনসেন্ট্রেশন, তাহলে p অফ a মানে a এর কনসেন্ট্রেশন RT, pv মানে কি b এর কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন কে থার্ড ব্র্যাকেটের মধ্যে লাগে, তাহলে b এর কনসেন্ট্রেশন RT, pd কে লাগে কি d এর কনসেন্ট্রেশন RT, pe কে লাগে কি e এর কনসেন্ট্রেশন RT। এবার এখানে এই pd আছে তাহলে মানে নিশ্চয়ই d এর ভ্যালুটা বসবে, তাই কনসেন্ট্রেশন অফ d টাকে এখানে বসিয়ে দিলাম dRT টু দি পাওয়ার d। e এর ক্ষেত্রে কি বসবে কনসেন্ট্রেশন ERT বাই e, a এর ক্ষেত্রে কি বসবে ART বাই a, b এর ক্ষেত্রে কি বসবে BRT বাই b, তাহলে d প্লাস e মাইনাস a প্লাস b, তাই এখানে লিখলাম d প্লাস e মাইনাস a আর b a প্লাস b। এই গোটাটাকে ডেল n দিচ্ছি, ডেল n এর ভ্যালু যদি 0 থেকে বেশি হয়, যেমন এখানে ডেল n এর ভ্যালু কি হচ্ছে 1 মানে 0 থেকে বেশি, তাহলে kp গ্রেটার দেন kc হবে, অর্থাৎ এই রিঅ্যাকশনের ক্ষেত্রে kp এর ভ্যালুটা kc থেকে বেশি। একইভাবে লেস দেন হলে kp লেস দেন হবে, আর 0 হলে kp is equal to kc হবে। মানে এটা যদি 0 হয়ে যায় তার মানে rt টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, তাহলে kp সমান kc হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো তো আজকে আমরা kp kc রিলেশন করলাম, এখনো আমাদের কি বাকি থাকলো, পরের দিন আমরা kp আর kx এর রিলেশন বার করব, আর kc আর kx এর রিলেশন বার করব। ঠিক আছে, তাহলে একটা পার্ট আমাদের কমপ্লিট হবে। আশা করি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আজ যে বেসিক কনসেপ্ট সেই বেসিক কনসেপ্ট বুঝতে পেরেছো।
আগে আমরা রিলেশন কোটাকে এক্সটাবলিশ করব, রিলেশন কোটা সম্বন্ধে জানবো, বেসিক আইডিয়াটা নেব, তারপর এর উপর নিউমেরিক্যালস করব। সো পড়তে থাকো। Thank you so much for watching this video. Keep standing, keep smiling always. Thank you.